চলো দেখো, আমরা রিসার্চ প্রসেস পড়ছিলাম। তো এই রিসার্চ প্রসেস পড়তে গিয়ে আমরা রিসার্চ প্রসেসের মূলত যে 7 স্টেপ ছিল সেগুলোকে আমরা অলরেডি এক থেকে শুরু করে প্রায় আমরা 4টে প্রসেস শুরু করেছিলাম, যেটা ছিল হচ্ছে রিসার্চ ডিজাইন পর্যন্ত আমরা পড়েছিলাম। সেই রিসার্চ ডিজাইনের মধ্যে গিয়ে আমরা তারপরে যে রিসার্চ ডিজাইন করতে গিয়ে আমরা জেনেছিলাম আজকে যে স্যাম্পেলিং একটা কথা। তো আজকে আমরা জানবো সেই স্যাম্পেলিং বিষয়টা কি এবং এই স্যাম্পেলিং টেকনিকটাকে সম্পর্কে আমরা আজকে খুব গল্প করে আমরা ব্যাপারটাকে বোঝার চেষ্টা করব। তাহলে এই রিসার্চ প্রসেসের আজকে 10তম ক্লাস। এখানে হচ্ছে স্যাম্পেলিং। আজকের যে ক্লাস সেটা হচ্ছে স্যাম্পেলিং বা স্যাম্পেলিং টেকনিক বা স্যাম্পেলিং প্রসেস। তাহলে আমরা জানি যে রিসার্চ যখন আমরা করব বা যখন আমরা গবেষণা করব, কোনো গবেষণা করতে গেলে আমাদেরকে কি করতে হয়? কিছু ইনফরমেশন কালেক্ট করতে হয়। সেই ইনফরমেশন মিনস কিছু ডেটা কালেক্ট করতে হয়। তাহলে এই ডেটাগুলো কালেক্ট করব, কাদের কাছ থেকে ডেটাগুলো কালেক্ট করব? কোনো পার্সন, কোনো ব্যক্তির কাছ থেকে ডেটা কালেক্ট করব বা ইনফরমেশন কালেক্ট করব। সেই ব্যক্তি বা পার্সনকে আমরা রিসার্চের ভাষায় কি বলবো? স্যাম্পেল বলবো। ক্লিয়ার? এবার এই যে স্যাম্পেল থেকে যে ইনফরমেশন গুলো আমরা কালেক্ট করব, সেই ইনফরমেশন গুলো কালেক্ট করার পর সেগুলোকে কি করব? আমরা স্ট্যাটিস্টিক্যালি অ্যানালিসিস করব। আমরা যে ডেটাগুলো পাই সেই ডেটাগুলোকে কি করব? স্ট্যাটিস্টিক্যালি অ্যানালিসিস করব। অ্যানালিসিস করার পর সেখান থেকে একটা রেজাল্ট পাবো। সেই রেজাল্টটাকে যখন আমরা করব, এন্টায়ার যে পপুলেশন থেকে আমি যে স্যাম্পেলটাকে কালেক্ট করেছিলাম, ওনারা পপুলেশন থেকে তো আমরা স্যাম্পেলটাকে কালেক্ট করি। সেই পপুলেশন থেকে যে স্যাম্পেলটা কালেক্ট করব, সেই স্যাম্পেল থেকে আমরা কিছু ইনফরমেশন কালেক্ট করব। সেই ইনফরমেশন কালেক্ট যেগুলোকে আমরা করব সেগুলোকে আমরা বলবো ডেটা। এই ডেটাটাকে আমরা কি করব? স্ট্যাটিস্টিক্যালি অ্যানালিসিস করব, করে সেখান থেকে রেজাল্ট পাবো। রেজাল্ট পেয়ে এইবার যখন আমরা কনক্লুশন বা ডিসকাশন লিখবো, তার যে কনক্লুড করব সেটা এন্টায়ার পপুলেশনকে করব। ব্যাপারটা হচ্ছে সিম্পল। দেখো, আমরা যদি এখানে আমি তোমাদেরকে কতগুলো ছবি এখানে তোমরা দেখতে পাচ্ছি যে স্যাম্পল কি। এই যে ধরো, আমরা মাঝে মধ্যে ফল কিনতে বাজারে যাই। ধরো আমি সিম্পল এখানে দেখো কতগুলো গ্রেপস বা আঙুর ফলের আমি তোমাদেরকে একটা ছবি দিয়েছি। যে আমরা যখন আঙুর ফল কিনতে যখন তুমি যাও বাজারে, সাধারণত অনেক আঙুর ফল একজন ফল বিক্রেতার কাছে থাকে। তুমি গিয়ে প্রশ্ন করো সিম্পল ভাবে যে আঙুর ফল কি মিষ্টি না টক? তখন হয় সেই দোকানদার তোমাকে একটা খেতে দেয় বা তুমি একটাকে নিয়ে সেটাকে টেস্ট করছো। যে আঙুর ফলটা যদি মিষ্টি হয় তবেই তুমি সেটাকে পারচেস করো, যদি মিষ্টি না হয় তবে তুমি সেটাকে পারচেস করো না। ঠিক আবার যখন আরেকটা উদাহরণ আমি আসি তারপরে, যেমন আমরা ভাত যখন সিদ্ধ হয় বা যখন ভাতটাকে বয়েল করা হয়, বয়েল করার পরে সেখানে হাঁড়ির মধ্যে অনেকগুলো চাল বয়েল হয়। সেখান থেকে কি করি? পার্টিকুলার একটা দুটো চালকে আমরা তুলে নিয়ে সেটাকে আমরা টিপে দেখি যে ভাতটা সিদ্ধ হয়েছে নাকি। যদি সিদ্ধ হয় তখন কি করি? আমরা বুঝি যে হ্যাঁ, হাঁড়ির গোটা ভাতটা সিদ্ধ হয়েছে বা গোটা আঙুরটা মিষ্টি। তখন তুমি পারচেস করছো বা ভাতটাকে নামাচ্ছ। কারণ তুমি যে পার্টিকুলার যে একটা দুটোকে বেছে নিয়ে তুমি গোটা পপুলেশনটাকে রিপ্রেজেন্টেটিভ করছো যে হ্যাঁ, গোটা আঙুরগুলো মিষ্টি বা গোটা ভাতটা সিদ্ধ হয়ে গেছে। তাহলে এই যে তুমি এই যে গোটা আঙুর থেকে একটা দুটোকে বেছে নিচ্ছ, একটা দুটোকে চালটাকে দেখছো সিদ্ধ হয়েছে কিনা, সেটা হচ্ছে কি তোমার স্যাম্পেলিং টেকনিক। তাহলে স্যাম্পেল কি? এই যে গোটা আঙুর থেকে, ধরো এখানে অনেকগুলো আঙুর আছে, সেই আঙুর থেকে তুমি পার্টিকুলার 1 কিলো বা খাওয়ার পরে দেখলে সেটাকে মিষ্টি না টক, সেটা দেখার পরে তুমি যখন বললে যে আমাকে 1 কিলো আঙুর বা 2 কিলো আঙুর দিন, সেই আঙুরটাকে যখন তুমি নিচ্ছ, মানে পার্টিকুলার যে পপুলেশন আছে সেই পপুলেশন থেকে তুমি কিছু লোককে সিলেক্ট করছো। কিছু লোককে তুমি সিলেক্ট করছো। সেই যে সিলেক্ট যাদেরকে করছো পপুলেশন থেকে, যে ব্যক্তিকে তুমি সিলেক্ট করলে, সেই ব্যক্তিগুলোই বা সেই পার্সেন্টটা বা সেই অবজেক্টটা হচ্ছে তোমার গবেষণার ক্ষেত্রে স্যাম্পল। এখানে দেখো কতগুলো কথা আমি লিখেছি। এ পার্ট অফ এনিথিং টেকেন অর প্রেজেন্টেড ফর ইন্সপেকশন or sample is a group of people, object or item that are taken from larger population for measurement। মানে কি? এই যে লার্জার পপুলেশন, যে বৃহৎ একটা আঙুর থেকে তুমি একটা দুটোকে বেছে নিচ্ছ, বা এই যে পপুলেশন থেকে আমরা কয়েকজন মাত্র যে হাড়ির যে ভাত যেখানে সিদ্ধ হচ্ছিল সেখানে অসংখ্য চাল ছিল, তাদের মধ্যে থেকে মাত্র একটা দুটোকে তুমি যে বেছে নিয়ে তুমি যে টেস্ট করছো যে হ্যাঁ, চালটা সিদ্ধ হয়েছে বা আঙুর ফলটা মিষ্টি, ওই যে পার্টিকুলার যে গুলোকে তুমি বেছে নিচ্ছ সেটাই হচ্ছে তোমার স্যাম্পল। তাদের কাছ থেকে এবার তুমি ইনফরমেশন গুলো কালেক্ট করবে।
হ্যাঁ, এবং এই যে তুমি চালটাকে বেছে নিচ্ছ বা যে পার্টিকুলার একটা দুটো চালকে বেছে নিচ্ছ, এই স্যাম্পেলটাকে দিয়ে কি করছো, গোটা হাড়ির ভাতকে তুমি রিপ্রেজেন্টেটিভ করছো যে হ্যাঁ গোটা হাড়ির ভাতটা সিদ্ধ হয়ে গেছে, বা একটা আঙুর খেয়ে তুমি বলতে আঙুর ফলটাই হচ্ছে তোমার মিষ্টি। এই যে তুমি স্যাম্পেলটাকে সিলেক্ট করলে পার্টিকুলার একটা বা হ্যালো, পার্টিকুলার এই যে তুমি একটা বা দুটোকে পার্টিকুলার যে তুমি একটা বা দুটোকে এই যে সিলেক্ট করে কি করছো, গোটা আঙুরকে বা গোটা হাড়ির ভাতকে রিপ্রেজেন্টেটিভ করছো, তার মানে কি এই যে স্যাম্পেলটাকে তুমি যে চুজ করছো, এই স্যাম্পেলটাকে চুজ করে তুমি গোটা পপুলেশনকে রিপ্রেজেন্টেটিভ করছো। তাই সেই জন্য দেখো এখানে লেখা আছে কি স্যাম্পেল রেফার্স টু এ স্মলার, একদম ছোট মানে কি একটা দুটো পপুলেশন থেকে ছোট, ম্যানেজেবল ভার্সন অফ লার্জার গ্রুপ, দ্য স্যাম্পল মেথড রিপ্রেজেন্টেটিভ অফ দ্য পপুলেশন। এইবার আমি ধরো তোমাদের রিসার্চের ভাষায় কি আমরা যদি আসি, রিসার্চে কি হয়, আমি গবেষণা করার জন্য আমরা সাধারণত সোশ্যাল সায়েন্সে হিউম্যানের উপর আমরা কাজ করি। তাহলে আমরা যখন কোনো গবেষণা করি, সেই গবেষণা করার জন্য আমাদেরকে ডেটা কালেক্ট করতে হবে। তাহলে ডেটা কালেক্ট করার জন্য আমি কি করব, আমি পার্টিকুলার কি ধরনের এরিয়াতে তুমি গবেষণাটা করতে চাইছো, কাদের উপর গবেষণা করতে চাইছো, সেই পপুলেশনটাকে তোমাকে সবার আগে আইডেন্টিফাই করতে হবে যে তোমার গবেষণার ক্ষেত্রে পপুলেশন কারা। এই যে ধরো তোমাদেরকে আমি সিম্পল এখানে একটা ছবি দিয়েছি যে এটা হচ্ছে আমার পপুলেশন। এইবার এই পপুলেশন থেকে দেখো আমি এইখানে দেখো ছোট্ট একটা স্যাম্পল বলে লেখা আছে যে আমি এই পপুলেশন থেকে মাত্র কয়েকজনকে বেছে নিলাম। এই যে হাড়ির যে ভেবে নাও, এই যে পপুলেশন যেটা আছে এটা মনে করো হাড়ির ভাত, সেখান থেকে একটা দুটোকে ভাতকে আমি বেছে নিলাম। তাহলে এই যে আমি স্যাম্পেলটাকে যে ঠিকভাবে এই যে এখান থেকে যে অ্যারোগুলো দেওয়া আছে, এই টেকনিকটাকে আমরা বলবো হচ্ছে স্যাম্পলিং টেকনিক, বাছাই করার পদ্ধতি। আর যাদেরকে বেছে নিলাম তারা হচ্ছে আমার স্যাম্পল। তাহলে এই টেকনিকটাকে যদি আমার ভালো মতো সঠিক থাকে, টেকনিকটা যদি আমি অ্যাপ্রোপ্রিয়েট টেকনিক আমি করতে পারি, তবে কিন্তু এই মাত্র যে অল্প কয়েকজন স্যাম্পল থেকে যে ইনফরমেশন আমি পাবো, সেই ইনফরমেশন কিন্তু এই গোটা পপুলেশনকে রিপ্রেজেন্টেটিভ করবে। মানে এই ছোট্ট স্যাম্পল যা রেজাল্ট দেবে, সেই রেজাল্ট আমি যখন কনক্লুড করবো তখন কিন্তু গোটা এই পপুলেশনকে আমি বলতে পারবো। যদি আমি তোমাদেরকে একটা সহজ এক্সাম্পল দিই, যে আমি যদি বলি যে বর্তমানে ওয়েস্ট বেঙ্গলের বিপিএস স্টুডেন্টদের বা বিএড স্টুডেন্টদের ছেলে মেয়েদের এভারেজ হাইট কত, এটা তোমাদের কাছে একটা আমি রিসার্চের প্রবলেম। এইবার এক্ষেত্রে কি করতে হবে, তোমাকে এভারেজ হাইট হচ্ছে তোমার কি করতে হবে, ইনফরমেশন কালেক্ট করতে হবে যে ছেলে মেয়েদের গোটা ওয়েস্ট বেঙ্গল ছেলে মেয়েদের এভারেজ হাইট কত সেটা তুমি মেজার করবে। তাহলে এক্ষেত্রে তোমার কাছে পপুলেশন কারা, পপুলেশন হচ্ছে গোটা ওয়েস্ট বেঙ্গলে যারা বিএড এবং বিপিএড করছে, তারা হচ্ছে তোমার কি অ্যাজ এ পপুলেশন। এবার তুমি অ্যাজ এ রিসার্চার, তোমার কাছে তো সেই সমস্ত ওয়েস্ট বেঙ্গলের যত বিএড কলেজ আছে, যত বিপিএড কলেজ আছে, সমস্ত পপুলেশনের কাছে পৌঁছানো তো তোমার কাছে সম্ভব না, ইট ইজ নট পসিবল। কখনোই সেই পপুলেশনের কাছে তোমাকে সম্ভব না। তাহলে কি করতে হবে, সেই পপুলেশন থেকে তোমাকে কিছু স্যাম্পেল কালেক্ট করতে হবে। তার মানে তোমার কাছে এই যে তোমার গবেষণার ক্ষেত্রে পপুলেশন কারা, হোল ওভার ওয়েস্ট বেঙ্গলে যতগুলো বিএড কলেজ আছে, যতগুলো বিপিএড কলেজ আছে, সেগুলো হচ্ছে তোমার পপুলেশন। এবার এই পপুলেশন থেকে তোমাকে এবার কিছু বাছাই করে পার্টিকুলার কিছু, বা যদি আমি আরেকটু ছোট তোমাদেরকে যদি আমি বলি, আরেকটু সংকীর্ণ করি, যদি ধরো তোমরা এই যে মুগবেড়িয়া গঙ্গাধর মহাবিদ্যালয়ের কলেজটাকে নিয়ে ভাবো, যে মুগবেড়িয়া গঙ্গাধর মহাবিদ্যালয় কলেজের ছেলে মেয়েদের এভারেজ হাইট কত, ক্লিয়ার। এবার তোমার পক্ষে কি এই কলেজের সমস্ত ছেলে মেয়েদের কাছে গিয়ে পৌঁছে তাদের হাইট মেজারমেন্ট করা ইট ইজ পসিবল? কখনোই সম্ভব না। সবার কাছে তুমি পৌঁছাতে পারবে না, সবাই একই দিনে কলেজে আসবে না। তোমাকে কি করতে হবে, সেই গোটা কলেজে নাম্বার অফ যতগুলো আছে স্টুডেন্ট, যদি নাম্বার অফ 1000টা স্টুডেন্ট থাকে, সেই 1000টা নাম্বার অফ 1000 স্টুডেন্ট হচ্ছে তোমার কাছে পপুলেশন। এই পপুলেশন থেকে তোমাকে পার্টিকুলার কোনো একটা টেকনিক তোমাকে ফলো করতে হবে, ফলো করে কিছু সংখ্যক তোমাকে ছেলে মেয়েকে নিতে হবে, কিছু স্যাম্পেল চুজ করতে হবে। এই যে স্যাম্পেলটাকে ওই যে পার্টিকুলার টোটাল 1000 পপুলেশন থেকে তুমি পার্টিকুলার দরকার হলো তুমি 100 জনকে চুজ করবে। তাহলে এই 100 জনকে 1000 জন টোটাল কলেজের ছাত্র,
তাদের থেকে তুমি চুজ করবে 100 জন। সেই 100 জনকে তুমি সিলেক্ট করার পার্টিকুলার স্যাম্পলিং প্রপার টেকনিক যদি তুমি ফলো করো, তখন ওই 100টা থেকে যে হাইট তুমি পাবে, সেই 100 জনের হাইট মেজারমেন্ট করেই তুমি গোটা 1000 জনের হাইটকে বলে দিতে পারবে, রিপ্রেজেন্টেটিভ করতে পারবে। এইটা যদি তুমি স্যাম্পলিং টেকনিকটাকে যদি সঠিকভাবে তুমি করো, তবেই কিন্তু তুমি ওই 100টা ডেটা নিয়ে তুমি গোটা পপুলেশনকে রিপ্রেজেন্টেটিভ করতে পারবে। যদি তোমার স্যাম্পলিং টেকনিকে কোনো ভুল হয়, তখন কিন্তু তোমার ওই স্যাম্পলিং ইরর চলে আসবে। তার মানে কি, যে আমার কাছে 1000 জন আছে, আমি 1000 জনের কাছে পৌঁছানো সম্ভব না, আমি 1000 জন থেকে মাত্র কয়েকজনকে 100 জনকে বেছে নেব, তাহলে বাকি 900 জনকে কিন্তু আমি নিচ্ছি না। কিন্তু আমি যখন রেজাল্টকে অ্যানালিসিস করব, রেজাল্টকে যখন বলবো, তখন কিন্তু আমি 100 জনের কথা বলবো না, তখন কিন্তু আমি গোটা পপুলেশনের কথা বলবো। তাহলে দেখো, স্যাম্পেলটা সিলেক্ট করা, এই যে পার্টিকুলার তোমরা যারা গবেষণা করেছো বা গবেষণা করবে, তোমার গবেষণার ক্ষেত্রে স্যাম্পেলটাকে চুজ করা কতটা ডিফিকাল্ট বা কতটা সঠিকভাবে সেই স্যাম্পেলটাকে সিলেক্ট করতে হয়, যাতে হোল পপুলেশনকে স্যাম্পেল রিপ্রেজেন্টেটিভ করে। কারণ স্যাম্পেল হচ্ছে খুব একটা স্মল পার্ট বা স্মলার অংশ, যেটা দিয়ে গোটা পপুলেশনকে রিপ্রেজেন্টেটিভ করে। তাহলে এই যে পপুলেশন থেকে তুমি স্যাম্পেলটাকে চুজ করছো, যে পদ্ধতিগুলোকে অবলম্বন করছো সেটাকে বলা হয় স্যাম্পলিং টেকনিক। আর যেগুলোকে পার্টিকুলার পপুলেশন থেকে যাকে যাকে তুমি বেছে নিলে বা যে অবজেক্টকে তুমি বেছে নেবে, সেইগুলো হচ্ছে তোমার স্যাম্পেল। ক্লিয়ার? এইবার দেখো, এই পপুলেশন থেকে এখানে আগে এই লেখাগুলো ছেড়ে দাও, এখানে এই প্রথমে ছকটা দেখো। প্রথমে দেখো, সব থেকে যে বড় বৃত্তটা আছে, এইটা ধরো তোমার গবেষণার কোনো একটা পপুলেশন। এবার অ্যাজ এ তুমি রিসার্চার, তোমার পক্ষে সমস্ত জায়গায় পৌঁছানো, সমস্ত পপুলেশনের সমস্ত পার্সনের কাছে তোমার কাছে পৌঁছানো সম্ভব না। সেটা এবং সেটাকে পৌঁছাতে পারলেও সেই ডেটাগুলোকে একসাথে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস করাও সেটা তোমার কাছে সম্ভব না, ডিফিকাল্ট। তাহলে তোমাকে কি করতে হবে? পার্টিকুলার পপুলেশন থেকে স্যাম্পেল কালেক্ট করতে হবে। দেখবে, স্যাম্পেল কালেক্ট করার জন্য সবার আগে তোমাকে কি করতে হবে? একটা স্যাম্পলিং ফ্রেম তৈরি করতে হবে, যে আমি পার্টিকুলার কোন এরিয়া থেকে আমি স্যাম্পেলটাকে চুজ করব, কোন কোন এরিয়া থেকে স্যাম্পেলটাকে চুজ করব, বা কোন কোন এজটাকে আমি স্যাম্পলিং এ নেব। এই যে তোমরা যারা রিসার্চ করছো, দেখবে ডিলিমিটেশন একটা অফ দ্য স্টাডি থাকে, সেই ডিলিমিটেশনে পরিষ্কার বলে দেওয়া হয় যে মানে কি, তোমার গবেষণার মধ্যে একটা বাউন্ডারি তৈরি করা। তোমার বাড়ির যেমন চারপাশে দেওয়াল দাও, যে আমার সীমানা এইটা, সেই গবেষণার ক্ষেত্রেও তুমি যে ডেটাটাকে নেবে, পার্টিকুলার কোন এজের উপর ডেটাটাকে নিচ্ছ, কোথা থেকে কোন কোন ডিস্ট্রিক্ট থেকে ডেটাটাকে নিচ্ছ, তাহলে এই ডেটাটাকে বলে দিচ্ছ যে আমার কাজের বাউন্ডারি এটা, আমি এর মধ্যে গবেষণাটা করছি। কিন্তু তুমি অ্যাজ এ হোল যখন তুমি সেই রেজাল্টটাকে বলবে, তখন কিন্তু গোটা পপুলেশনকে রিপ্রেজেন্টেটিভ করবে। তাহলে এই যে স্যাম্পলিং ফ্রেমটাকে চুজ করতে হবে। এইবার স্যাম্পলিং ফ্রেম থেকে কি করতে হবে? এইবার তোমাকে স্যাম্পলিং ফ্রেম থেকে স্যাম্পলিং টেকনিক ইউজ করে স্যাম্পেলটাকে সিলেক্ট করতে হবে। সেটা হচ্ছে তোমার স্যাম্পলিং ফ্রেম। তাহলে কি করবো? সবার আগে পপুলেশনটাকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে। এই পপুলেশন থেকে কি করতে হবে? স্যাম্পলিং ফ্রেম তোমাকে নিতে হবে। এই স্যাম্পলিং ফ্রেম থেকে তোমাকে স্যাম্পলটাকে কালেক্ট করতে হবে। তাহলে এই স্যাম্পলটাকে এমন ভাবেই সিলেক্ট করতে হবে যাতে এই স্যাম্পলটা রেজাল্টটা যাতে পরবর্তীতে পপুলেশনকে রিপ্রেজেন্টেটিভ করে। মানে স্যাম্পল থেকে যা রেজাল্ট পাবে, সেই রেজাল্টটা যদি, এই যে তোমাদেরকে বলেছিলাম যে 100টা সাবজেক্টকে তুমি চুজ করছো, ওই 100টা সাবজেক্টের যা হাইট হবে, তুমি যখন কনক্লুশন লিখবে তখন বলবে এই গোটা 1000 জনের ওই একই হাইট, এভারেজ হাইট ওটাই হবে। এটাই হচ্ছে তোমার স্যাম্পেল। তাহলে স্যাম্পেল, স্যাম্পলিং আর স্যাম্পলিং টেকনিক দুটো কিন্তু ভালো করে বোঝো। স্যাম্পেল কোনটা? যেগুলোকে তুমি যে ব্যক্তি বা যে অবজেক্টকে তুমি পপুলেশন থেকে সিলেক্ট করছো, সেটা হচ্ছে তোমার স্যাম্পেল। আর স্যাম্পলিং টেকনিক কোনটা? কি পদ্ধতি তুমি অবলম্বন করে স্যাম্পেলগুলোকে সিলেক্ট করছো, সেটা হচ্ছে তোমার স্যাম্পলিং টেকনিক। আর পপুলেশন কি? তোমার কাজের জন্য যে এরিয়াতে তুমি কাজ করতে চাইছো, সেই গোটা এরিয়াটা হচ্ছে তোমার কাছে পপুলেশন। এখানে কতগুলো কথা যেগুলো বলা ছিল সেগুলোকে এখানে লেখা আছে, আমি এগুলোকে আর বলছি না। এইবার দেখো, এখানে কতগুলো ছবি তোমাদেরকে দেওয়া আছে যে স্যাম্পলিং জিনিসটা কি, দ্য অ্যাক্ট অর প্রসেস অর টেকনিক of selecting a suitable sample from the large population। তাহলে এই যে লার্জ যে পপুলেশন, সেই পপুলেশন থেকে কি করছে? সুইটেবল স্যাম্পল সিলেক্ট করছে। এই যে পার্টিকুলার এতগুলো পপুলেশন থেকে এই যে কতগুলোকে সিলেক্ট করলাম,
এই যে মাঝপথের যে প্রসেস সিলেক্ট করার, সেটাই হচ্ছে কি স্যাম্পলিং প্রসেস বা স্যাম্পলিং টেকনিক। এই টেকনিকটাকে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে, এই টেকনিকটাকে আমাকে জানতে হবে। এই টেকনিকটা ডিপেন্ড করে অ্যাকর্ডিং টু তোমার কাজের নেচারের উপর ডিপেন্ড করছে, বা তোমার কাজের লিমিটেশন, তোমার কাজের ফিনান্সিয়াল প্রবলেম, তোমার কাজের অবজেক্টিভ ইত্যাদি বিষয়গুলোর উপর কিন্তু ডিপেন্ড করে কিন্তু এই স্যাম্পলিং প্রসিডিওর কি হবে। এখানে দেখো একই ছবি, এতগুলো পপুলেশন আছে, সেই পপুলেশন থেকে মাত্র কয়েকজনকে আমি সিলেক্ট করলাম, কিন্তু এই কয়েকজনের দ্বারা আমি যে রেজাল্ট পাবো, মাথায় রাখতে হবে সেই রেজাল্ট কিন্তু অবশ্যই এই কয়েকজনকে রিপ্রেজেন্টেটিভ করবে না, করবে কি গোটা হোল পপুলেশনকে রিপ্রেজেন্টেটিভ করবে। মানে অ্যাজ এ রিসার্চার তোমার কাছে গোটা ওয়েস্ট বেঙ্গল বা প্রত্যেক পপুলেশনের কাছে পৌঁছানো সম্ভব না। তোমাকে কি করতে হবে, পার্টিকুলার একটা টেকনিক ফলো করে কিছু নাম্বার অফ পিপল বা নাম্বার অফ অবজেক্ট তোমাকে সিলেক্ট করতে হবে, যাদেরকে তুমি বিভিন্ন টেস্ট বা সেগুলোকে তুমি তাদেরকে দেবে, সেখান থেকে কিছু ইনফরমেশন কালেক্ট করবে। ইনফরমেশনটাকে কালেক্ট করার পর সেখান থেকে যখন কোনো রেজাল্ট পাবে, সেই রেজাল্টটাকে তুমি গোটা পপুলেশনকে রিপ্রেজেন্টেটিভ করবে। সেটাই হচ্ছে তোমার স্যাম্পলিং প্রসিডিওর। এইবার এই যে স্যাম্পলিং প্রসিডিওর বা মেথড অফ স্যাম্পলিং, এটা মূলত দুই প্রকার। স্যাম্পলিং প্রসিডিওর মূলত দুই প্রকার, একটা হচ্ছে প্রবাবিলিটি স্যাম্পলিং আর একটা হচ্ছে নন প্রবাবিলিটি স্যাম্পলিং। সিম্পল ভাবে তোমাদেরকে বলছি, প্রবাবিলিটি স্যাম্পলিং মানে কি, তোমার যা পপুলেশন থাকবে সেই পপুলেশনের প্রত্যেক ব্যক্তির, প্রত্যেক পার্সনের ইকুয়াল অপরচুনিটি থাকবে তোমার রিসার্চের কাজে সিলেক্ট হওয়ার জন্য। হ্যাঁ, মানে এভরি মেম্বার অফ দ্য পপুলেশন হ্যাজ চান্স বিং এ সিলেক্টেড, মানে তোমার গবেষণার ক্ষেত্রে তোমার পপুলেশনের যতজন পপুলেশন তোমার আছে, প্রত্যেকেরই একটা ইকুয়াল অপরচুনিটি থাকবে যে তুমি গবেষণার কাজে সিলেক্ট হওয়ার, স্যাম্পল হওয়ার। কিন্তু নন প্রবাবিলিটি স্যাম্পলিং কি বলেছে, নন প্রবাবিলিটি স্যাম্পলিং বলছে যে নট ইকুয়াল চান্স, মানে প্রত্যেকের ইকুয়াল অপরচুনিটি থাকবে না সুযোগ সিলেক্ট হওয়ার। এই হচ্ছে বেসিক পার্থক্য। তাহলে দেখো স্যাম্পলিং কয় প্রকার, দুই প্রকার, একটা হচ্ছে প্রবাবিলিটি স্যাম্পলিং আর একটা হচ্ছে নন প্রবাবিলিটি স্যাম্পলিং। প্রবাবিলিটি স্যাম্পলিং কখন বলবো, যখন পপুলেশনের প্রত্যেক ব্যক্তিরই সুযোগ থাকবে ওই গবেষণা স্যাম্পল হওয়ার সুযোগ থাকবে, সিলেক্ট হওয়ার সুযোগ থাকবে, তখন তাকে আমরা প্রবাবিলিটি স্যাম্পলিং বলবো। নন প্রবাবিলিটি স্যাম্পলিং কখন বলবো, যখন প্রত্যেক ব্যক্তির ইকুয়াল অপরচুনিটি বা ইকুয়াল চান্স থাকবে না সিলেক্ট হওয়ার, তখন তাকে আমরা নন প্রবাবিলিটি স্যাম্পলিং বলবো। এইবার এই প্রবাবিলিটি স্যাম্পলিং টেকনিকের মধ্যে চার ধরনের মোটামুটি স্যাম্পলিং টেকনিক আছে। একটা হচ্ছে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং, সিস্টেমেটিক স্যাম্পলিং, ক্লাস্টার বা এরিয়া স্যাম্পলিং। ক্লিয়ার? আবার নন প্রবাবিলিটি স্যাম্পলিং এর মধ্যেও চার ধরনের স্যাম্পলিং আছে। একটা হচ্ছে কনভিনিয়েন্স স্যাম্পলিং, জাজমেন্ট বা পারপাসের স্যাম্পলিং, কোটা স্যাম্পলিং, স্নোবল স্যাম্পলিং। তাহলে আমরা এই প্রত্যেকটা স্যাম্পলকে আমরা বোঝার চেষ্টা করব যে সিম্পল র্যান্ডম স্যাম্পল কাকে বলে, স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পল কাকে বলে, সিস্টেমেটিক স্যাম্পল কাকে বলে, ক্লাস্টার স্যাম্পলিং কাকে বলে, আমরা এক এক করে বুঝবো। প্রথমেই দেখো প্রবাবিলিটি স্যাম্পলিং টেকনিকের মধ্যে ফার্স্ট যে স্যাম্পল টেকনিকটা আছে সিম্পল র্যান্ডম স্যাম্পল। কথাটার মধ্যে দিয়ে দেখো সিম্পল মানে খুব সহজ সরল, একটা র্যান্ডম কথাটার অর্থ কি, র্যান্ডমলি আমি কোনো কিছুকে সিলেক্ট করব, সেটাই হচ্ছে তোমার সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। এখানে এখানে কতগুলো কথা তোমাকে লেখা আছে কি, যে এভরি মেম্বার অফ দ্য পপুলেশন হ্যাজ অ্যান ইকুয়াল চান্স অফ সিলেকশন, মানে তোমার যে পপুলেশন, এই যে তোমার যে নাম্বার অফ পপুলেশনটাকে তুমি যখন গবেষণা করবে, পপুলেশনটা তোমাকে তো সবার আগে আইডেন্টিফাই করতে হবে যে আমার গবেষণা করতে পপুলেশন কারা। এবার তোমরা এই পপুলেশনের যতজন মেম্বার আছে প্রত্যেকেরই কিন্তু একটা সুযোগ থাকবে তোমার গবেষণার কাজে সিলেক্ট হওয়ার জন্য। তাদেরকে কি করতে হবে, একটা নর্মাল তাদেরকে র্যান্ডমলি তাদেরকে সিলেক্ট করতে হবে। সেই র্যান্ডমলি তুমি কিভাবে করতে পারো, বিভিন্ন উপায়ে করতে পারো। একটা হচ্ছে লটারি মেথডে করতে পারো, র্যান্ডম নাম্বার জেনারেট করে তাদেরকে সিলেক্ট করতে পারো। যে অ্যাজ এ হোল তুমি একটা পপুলেশনকে, তোমার যদি ধরো তোমার পপুলেশন যদি 100 জন হয়, সেই 100 জন পপুলেশনকে তুমি কি করবে, প্রথমে তাদেরকে নাম্বারিং করে দিলে, ইভেন নাম্বার বা অড নাম্বারে ভাগ করে তুমি পরপর তোমার কতজন স্যাম্পল সাইজ, সবার আগে তোমাকে এই ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে আমার নাম্বার অফ পপুলেশন কত, আমার স্যাম্পল সাইজ কত, মানে কতজন স্যাম্পলকে তুমি নিতে চাইছো। যদি তোমার 100 জন টোটাল পপুলেশন থাকে, নাম্বার অফ পপুলেশন ধরো তোমার 100,
তুমি বলতে চাইছো আমি 100 জন থেকে 10 জন মাত্র স্যাম্পলটাকে সিলেক্ট করব। তাহলে এই 100 থেকে 10টা সিলেক্ট করার জন্য তোমার কাছে ওই পপুলেশনকে কি করবে, তুমি লটারি মেথড করতে পারো। সেখানে তুমি সেই লটারিতে যে 10 জনের নাম উঠে আসবে তাদেরকে তুমি সিলেক্ট করতে পারো। আবার কি করতে পারো, প্রত্যেকের 1 থেকে 10 পর্যন্ত তাদেরকে পরপর তাদেরকে নাম্বারিং করতে পারো, এবং তুমি কাউকে র্যান্ডমলি 10টা নাম্বার বলতে পারো, সেই নাম্বার থেকেও নিতে পারো। বা কোনো একটা বাক্সের মধ্যে তুমি 10টা কতগুলো কাগজ, তুমি অনেকগুলো কাগজ লিখে রাখলে, ওই 100 জনেরই কাগজ লিখে রাখলে, তার ভেতরে তুমি 1 2 3 4 করে 10টা নাম্বার করলে, করে দিয়ে কাগজটাকে তুলতে পারলে, যেটাই নাম্বার পাবে যে পাবে তাকে তুমি সিলেক্ট করলে। মানে সিম্পলি র্যান্ডমলি ভাবে তাকে তুমি সিলেক্ট করছো, সেটা হচ্ছে তোমার সিম্পল র্যান্ডম স্যাম্পল। তারপর আছে স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পল। স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পল কি, এখানেও র্যান্ডমলি সাবজেক্টকে সিলেক্ট করতে হবে, কিন্তু এক্ষেত্রে একটা শর্ত আছে, সেটা কি, মিউচুয়ালি একটা তোমার যে পপুলেশন থাকবে সেই পপুলেশনকে তুমি বিভিন্ন গ্রুপে ডিভাইডেড করবে। কিভাবে ডিভাইডেড করবে, মিউচুয়ালি এক্সপ্লোসিভ গ্রুপ। মিউচুয়ালি এক্সক্লুসিভ গ্রুপ মানে কি, তোমার যে এন্টায়ার পপুলেশন থাকে সেই পপুলেশনটাকে তুমি একটা দুটো গ্রুপ বা তিনটে গ্রুপ বা চারটে গ্রুপে ভাগ করে দেবে। এবং মাথায় রাখতে হবে, এই যে তুমি গ্রুপগুলোকে ভাগ করছো, প্রত্যেকটা গ্রুপের জন্য আলাদা আলাদা ক্যারেক্টারিস্টিক থাকে, একই ক্যারেক্টারিস্টিক যেন দুটো গ্রুপের মধ্যে না থাকে। সাপোজ তুমি এই গ্রুপগুলোকে অ্যাকর্ডিং টু তাদেরকে জেন্ডার অনুযায়ী ভাগ করতে পারো, যে মেল ছেলেদের একটা গ্রুপ, মেয়েদের একটা গ্রুপে ভাগ করতে পারো। আবার তুমি যদি ধরো একটা এমপ্লয়মেন্ট আর একটা আনএমপ্লয়ীদের গ্রুপ বানাতে পারো, একটা ইনকামের উপর ডিপেন্ড করে তাদেরকে ভাগ করতে পারো, একটা এজের উপর ক্যাটাগরি করে তুমি ভাগ করতে পারো। তাহলে এই যে গ্রুপগুলোকে তুমি ভাগ করছো, এইবার প্রত্যেকটা গ্রুপে কি করবে, প্রত্যেকটা গ্রুপ থেকে তোমাকে মেম্বার সিলেক্ট করতে হবে। কিভাবে সিলেক্ট করবে, র্যান্ডমলি সিলেক্ট করবে। দেখো এই স্ট্র্যাটিফাইড স্যাম্পলটাকে বোঝো, এরপরে যখন আমরা ক্লাস্টার স্যাম্পলিংটাকে পড়বো তখন কিন্তু সেখানেও গ্রুপ আছে। তাহলে স্ট্র্যাটিফাইড স্যাম্পলের ক্ষেত্রে কি করব, তোমার যা পপুলেশন আছে সেই পপুলেশন গুলোকে কি করব, বিভিন্ন গ্রুপে আমি ভাগ করব। সেই গ্রুপে ভাগ করার জন্য কিভাবে ভাগ করতে পারি, সেখানে জেন্ডার অনুযায়ী ভাগ করতে পারি, এজ ওয়াইজ ভাগ করতে পারি, হ্যাঁ, ইনকামের উপর ভাগ করতে পারি, এমপ্লয়ি আনএমপ্লয়ি উপর ভাগ করতে পারি, যে জব রোলের উপর ভাগ করতে পারি। তাহলে এইভাবে প্রত্যেকটা গ্রুপে আমি আলাদা আলাদা ভাগ করব। এবং মাথায় রাখতে হবে যে একই ক্যাটাগরিকে যে গ্রুপের মধ্যে আমি রাখবো, অন্য গ্রুপে যেন সেই ক্যাটাগরির পপুলেশন বা সেই ক্যাটাগরি না থাকে। এই পপুলেশনকে প্রথমে গ্রুপ ওয়াইজ ভাগ করলাম, ভাগ করার পর সেখান থেকে কি করব, র্যান্ডমলি আমি সাবজেক্টকে চুজ করব। তাহলে এখানে দেখো কতগুলো ছবি, প্রথমে কি করেছিলাম, আমি একটা হোল পপুলেশনকে 3টে গ্রুপে আমি ভাগ করেছি। এই গ্রুপ থেকে ভাগ করার পর প্রত্যেক গ্রুপ থেকে দেখো আমি র্যান্ডমলি দুজন দুজন করে সিলেক্ট করেছি, এই গ্রুপ থেকে নিয়েছি, এই গ্রুপ থেকে নিয়েছি, এই গ্রুপ থেকে নিয়েছি। প্রত্যেক গ্রুপ থেকে আমি একটা সাবজেক্ট সিলেক্ট করেছি, সেখান থেকে নিয়ে আমি কিন্তু ইনফরমেশনটা কালেক্ট করলাম। সেম এখানেও এই একই কথাটা লেখা আছে, স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং আর র্যান্ডম স্যাম্পলিং। দুটোর মধ্যে দেখো ডিফারেন্স দিয়েছে। স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং কি করছে, হ্যাঁ 4টে গ্রুপে দেখো ভাগ করেছে, আর এখানে র্যান্ডম স্যাম্পলিং সিম্পলি আমি কোনো গ্রুপে ভাগ না করে যখন আমি কোনো ইনফরমেশন, প্রত্যেকের একটা ইকুয়াল চান্স থাকছে। এক্ষেত্রে ইকুয়াল চান্স থাকছে, কিন্তু পার্থক্যটা কোথায়, আমি তাদের এজ, জেন্ডার বা ইনকামের উপর বেস করে তাদেরকে বিভিন্ন গ্রুপে ভাগ করে নিচ্ছি। সেটা হচ্ছে তোমাদের স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং। তারপর আছে কি দেখো সিস্টেমেটিক স্যাম্পলিং। সিস্টেমেটিক স্যাম্পলিং কি, এটা হচ্ছে সিস্টেমেটিক স্যাম্পলিংটা খুব সোজা একটা জিনিস। এক্ষেত্রে তোমাকে কি করতে হবে, স্যাম্পলিং ইন্টারভাল প্রথমে তৈরি করতে হবে। তোমার যা পপুলেশন আছে সেই পপুলেশনকে, ধরো তোমার 100 জন পপুলেশন আছে, টোটাল পপুলেশন 100 জন, সেই 100 জন পপুলেশনকে তোমাকে কি করতে হবে, অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে তোমাকে দাঁড় করাতে হবে। ধরো 1 থেকে 100 তুমি যেতে পারো, বা 100 থেকে 1-এও তুমি প্রথমে ভাগ করে নেবে। এইবার তোমাকে স্যাম্পলিং ইন্টারভাল বের করতে হবে। স্যাম্পলিং ইন্টারভাল বের করার সব থেকে ইজি ফর্মুলা হচ্ছে তোমার টোটাল নাম্বার অফ পপুলেশন কত। ধরো টোটাল নাম্বার অফ পপুলেশন 1000, এই যে এখানে দেখো লেখা আছে। এবার তোমাকে কতজন তুমি স্যাম্পলটাকে সিলেক্ট করতে চাইছো, যদি তুমি স্যাম্পল সাইজ যদি 1000 জন তোমার টোটাল পপুলেশন হয়, ডিভাইডেড বাই তোমার স্যাম্পল সাইজ যদি আমি 100 জন নিই, তাহলে তোমাকে 100 থেকে 1000 বিয়োগ করলে তোমার হচ্ছে 10, তাহলে হচ্ছে 10 হচ্ছে তোমার স্যাম্পল ইন্টারভাল। তাহলে তোমার এই যে ধরো পপুলেশনটাকে কি করলাম, প্রথমে 1 থেকে আমি 100 জনকে দাঁড় করালাম, সাপোজ দাঁড় করিয়ে তোমার স্যাম্পলিং ইন্টারভাল হচ্ছে 10।
প্রথম যে স্যাম্পেলটাকে তুমি সিলেক্ট করবে, র্যান্ডমলি তুমি যে কোনো একজনকে তুমি সিলেক্ট করলে, সিলেক্ট করার পর এই যে তোমার যে স্যাম্পেল ইন্টারভালটা হবে, সেই যদি তুমি প্রথমে ধরো 2 কে সিলেক্ট করলে, তাহলে তোমার স্যাম্পেল ইন্টারভাল হচ্ছে 10, তাহলে এই 2 এর সাথে 10 যোগ করবে, 10 যোগ করলে কত হচ্ছে 12, তাহলে নেক্সট স্যাম্পেল কত নাম্বার হবে 12, এই 12 পরে আবার স্যাম্পেল ইন্টারভালটা হচ্ছে 10, 12 পরে 10 যোগ করবো। তাহলে এই যে দেখো সিস্টেমেটিক স্যাম্পেল হচ্ছে তোমার যে পপুলেশন থাকবে, তোমার কাছে যে গবেষণা করার জন্য তোমার রিসার্চে যে ধরনের পপুলেশন, সেই নাম্বার অফ পপুলেশনটাকে সবার আগে তোমাকে আইডেন্টিফাই করতে হবে। ধরে নিলাম যে তোমার গবেষণায় টোটাল পপুলেশন হচ্ছে 1000 এইবার এই পপুলেশনটাকে কি করতে হবে, তোমার পপুলেশন থেকে তুমি তো যখন কাজটাকে শুরু করো, তোমার তো রিসার্চে লেখো যে আমি কতজন স্যাম্পেলকে নিয়ে কাজটা করতে চাইছি। আমি ধরে নিলাম আমার গবেষণার জন্য আমি টোটাল 100 জন ছেলে মেয়েকে নিয়ে কাজ করতে চাইছি, তাহলে 100টা হচ্ছে কি তোমার স্যাম্পেল সাইজ। তাহলে স্যাম্পেলিং ইন্টারভালের ফর্মুলা হচ্ছে টোটাল নাম্বার অফ পপুলেশন ডিভাইডেড বাই স্যাম্পেল সাইজ। এখানে দেখো সেই কথাটাই লেখা আছে, স্যাম্পেলিং ইন্টারভাল ইজ ইকুয়াল টু টোটাল পপুলেশন ডিভাইডেড বাই স্যাম্পেল সাইজ। তাহলে এখানে টোটাল পপুলেশন কি 1000, টোটাল পপুলেশন ডিভাইডেড বাই স্যাম্পেল সাইজ কত আমার 100, এটাকে ভাগ করলে কত হয় 10, তাহলে 10 হচ্ছে তোমার স্যাম্পেলিং ইন্টারভাল। ক্লিয়ার? এইবার এই যে তুমি টোটাল পপুলেশনটাকে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে দাঁড় করিয়েছিলে, ফার্স্ট যে তুমি স্যাম্পেলটাকে সিলেক্ট করবে, একদম প্রথম স্যাম্পেলটাকে, সেটা তুমি র্যান্ডমলি যে কাউকে সিলেক্ট করতে পারো, 1কেও সিলেক্ট করতে পারো, 2কেও সিলেক্ট করতে পারো, 3কেও সিলেক্ট করতে পারো, যে কাউকে তুমি র্যান্ডমলি সিলেক্ট করলে। ধরে নিলাম আমি 1কে সিলেক্ট করলাম, তাহলে এই 1কে সিলেক্ট করার পর এই 1এর সাথে তোমার যা স্যাম্পেলিং ইন্টারভাল হয়েছিল, সেখানে স্যাম্পেলিং ইন্টারভাল কত হয়েছিল 10, তাহলে 1এর সাথে 10 যোগ করবে, তাহলে কত হচ্ছে 11। তাহলে এইবার ওই স্যাম্পেলিং এর কত নাম্বার স্যাম্পেলিং সিলেক্ট হবে, 11 নাম্বার স্যাম্পেলটাকে তোমাকে সিলেক্ট করবে। আবার পরের স্যাম্পেল কত হবে, ওই 11 এর সাথে 10 যোগ করবে, যেটা স্যাম্পেলিং ইন্টারভাল, সেই ইন্টারভালটাকে তুমি যোগ করবে, যোগ করলে যে নাম্বারটা আসবে সেটাই হবে তোমার স্যাম্পেল। এইভাবে সিস্টেমেটিক ভাবে স্যাম্পেলটাকে সিলেক্ট করতে হবে। তাহলে এই সিস্টেমেটিক স্যাম্পেলটাকে সিলেক্ট করার জন্য সিম্পল ফর্মুলা কি, আমাদের স্যাম্পেলিং ইন্টারভাল বের করতে হবে। স্যাম্পেলিং ইন্টারভালটা কি, যে আমাদের টোটাল পপুলেশন ডিভাইডেড বাই স্যাম্পেল সাইজ। তাহলে তুমি যে গবেষণা করছো সেখানে অ্যাপ্রক্সিমেট কতজন পপুলেশন আছে, সেই পপুলেশন থেকে তুমি কতজন স্যাম্পেল সাইজকে নিতে চাইছো সেটাকে ভাগ করবে। ভাগ করার পর টোটাল পপুলেশনকে তুমি একটা অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারকে তাদেরকে সাজাবে, সাজিয়ে ফেলে প্রথম যে স্যাম্পেলটাকে তুমি সিলেক্ট করবে, সেটা র্যান্ডমলি তুমি যে কাউকে সিলেক্ট করবে, করার পর এবার তার সাথে তুমি স্যাম্পেলিং যে ইন্টারভ্যালটা বেরোবে সেটাকে তুমি যোগ করে দেবে, যোগ করলে পরপর যোগ করতে 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 যাবে, তোমার সেটাই হবে তোমার সিস্টেমেটিক স্যাম্পেলিং। ক্লিয়ার? এইবার আরেকটা প্রবাবিলিটি স্যাম্পলিং এর মধ্যে সবার লাস্ট যে স্যাম্পলিংটা মেথডটা আছে, সেটা হচ্ছে ক্লাস্টার স্যাম্পল বা একে এরিয়া স্যাম্পলিং বলা হয়। দেখো এই ক্লাস্টার স্যাম্পল বা এরিয়া স্যাম্পল, এটা হচ্ছে সিম্পল হচ্ছে কি জিনিস, আমরা স্ট্র্যাটিফাইড স্যাম্পলে কি করেছিলাম, আমাদের যে টোটাল পপুলেশন সেগুলোকে আমরা বিভিন্ন গ্রুপে ভাগ করেছিলাম, কিন্তু সেই গ্রুপে ভাগটা কিসের উপর বেস করেছিল, এরিয়া কিসের উপরে ছিল, জেন্ডার, তাদের ইনকাম, তাদের স্ট্যাটাসের উপর ডিপেন্ড করেছিল। কিন্তু ক্লাস্টার স্যাম্পেলিংয়ে যখন লার্জ নাম্বার অফ পপুলেশনকে নিয়ে যখন কাজ করা হয়, তখন মূলত এই ক্লাস্টার স্যাম্পলিংটাকে ব্যবহার করা হয়। যে তোমার পপুলেশন সম্পর্কে অনেক বেশি পপুলেশন, তাদের ক্ষেত্রে যখন তুমি এই ধরনের কাজ করবে, সেখানে মূলত এখানে যে ভাগটা করা হয় সেটা হচ্ছে জিওগ্রাফিক্যালি তাদেরকে ডিভাইডেড করা হয়। হ্যাঁ, জিওগ্রাফিক্যালি তুমি তাদেরকে বা এরিয়া ভিত্তিক তাদেরকে তুমি ডিভাইডেড করবে। এ দেখো এখানে কি বলতো, দ্য পপুলেশন ইজ ডিভাইডেড ইনটু মিউচুয়ালি এক্সপ্রেসিভ গ্রুপ সাচ এজ সিটি ব্লক। ধরো তুমি গোটা জিওগ্রাফিক্যালি তুমি ধরো কোনো একটা প্রোডাক্ট, কোনো একটা প্রোডাক্টের দেখতে চাইছো কোন ডিস্ট্রিক্টে সেই প্রোডাক্টের ইমপ্লিমেন্টেশন ভালো বা সেই প্রোডাক্টের সেলটা ভালো, এরকম যদি তুমি গবেষণা করতে যাও, তখন প্রত্যেকটা ওই এরিয়া ভিত্তিক তোমাকে বা ডিস্ট্রিক্ট ভিত্তিক তোমাকে বিভিন্ন গ্রুপে তোমাকে ভাগ করতে হবে।
এরিয়া ভিত্তিক। ক্লাস্টার কথাটা বা এরিয়া, ক্লাস্টার স্যাম্পলিং এর অপর নাম হচ্ছে এরিয়া স্যাম্পল বা এরিয়া স্যাম্পলিং ও বলা হয়। এই ক্ষেত্রে যে গ্রুপটাকে তুমি ভাগ করবে সেটা কি করে ভাগ করবে, বিভিন্ন জিওগ্রাফিক্যালি লোকেশনের উপর ভিত্তি করে রুরাল আরবানে ভাগ করতে পারো, বা তুমি বিভিন্ন এরিয়া অনুযায়ী তুমি ভাগ করতে পারো, সিটি অনুযায়ী ভাগ করতে পারো, ডিস্ট্রিক্ট অনুযায়ী ভাগ করতে পারো, মানে অ্যাকর্ডিং টু লোকেশন, জিওগ্রাফিক্যাল লোকেশনের উপর বেস করে বিভিন্ন গ্রুপে তুমি ভাগ করবে। করার পর সেখান থেকে কি করবে, এইবার র্যান্ডমলি তুমি সাবজেক্টগুলোকে চুজ করবে। সেটাই হচ্ছে তোমার ক্লাস্টার স্যাম্পলিং। এখানে দেখো দুটো আমি তোমাদের ছকে দেখো দেখানো আছে, একটা হচ্ছে স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং এর আর একটা হচ্ছে ক্লাস্টার স্যাম্পলিং। তাহলে স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং এ এই যে গ্রুপগুলো ভাগ করা ছিল, সেই গ্রুপে কি ছিল, সেই গ্রুপগুলো থেকে ভাগ করা ছিল যে বিভিন্ন তাদের এজ বা জেন্ডার বা তাদের এমপ্লয়ি স্ট্যাটাসের উপর বেস করে বিভিন্ন গ্রুপে ভাগ করেছিলাম। সেখানে ভাগ করে ইকুয়াল নাম্বার অফ সাবজেক্ট র্যান্ডমলি সিলেক্ট করেছিলাম। কিন্তু ক্লাস্টার স্যাম্পলিং এ আমরা কি করেছি, ক্লাস্টার স্যাম্পলিং এ আমরা বিভিন্ন এরিয়া ভিত্তিক আমি সাবজেক্টকে সিলেক্ট করলাম, বিভিন্ন এরিয়া ভিত্তিক আমি সেগুলোকে ক্লাসিফাইড করলাম, করার পর সেখান থেকে আমি র্যান্ডমলি সাবজেক্টকে সিলেক্ট করলাম। সেটাই হচ্ছে ক্লাস্টার বা এরিয়া স্যাম্পলিং। ক্লিয়ার? এইবার আসে দেখো নন প্রবাবিলিটি স্যাম্পলিং। নন প্রবাবিলিটি স্যাম্পলিং কে কি বলেছিলাম, যে আমার যে গ্রুপ অফ পপুলেশন থাকবে সেই পপুলেশনের প্রত্যেকের ইকুয়াল অপরচুনিটি থাকবে না যে সেই পপুলেশন থেকে সিলেক্ট হওয়ার জন্য। প্রথম যেটা হচ্ছে কি কনভেনিয়েন্স স্যাম্পলিং। এই কনভেনিয়েন্স স্যাম্পলিং কে আবার বিভিন্ন নামে পরিচিত, সেটা হচ্ছে কি গ্রাফ স্যাম্পলিং, অ্যাভেলেবিলিটি স্যাম্পলিং, অ্যাক্সিডেন্টাল স্যাম্পলিং নামেও কিন্তু অনেক সময় পরিচিত। এই নামগুলো আমি তোমরা দেখে নেবে, আমি পরে এটাকে পাঠিয়ে দেবো তোমাদেরকে। এই স্যাম্পলিংটা কি, মানে তোমার কনভিনিয়েন্স কথার অর্থ হচ্ছে সুবিধাজনক, যে তুমি অ্যাজ এ গবেষণা করছো, অ্যাজ এ রিসার্চার, তোমার ক্ষেত্রে সুবিধা কি। তোমার ধরো তুমি এমন একটা কাজ করতে চাইছো, ধরো তোমার পপুলেশনের কিছু পপুলেশন তোমার ওয়েস্ট বেঙ্গল আছে, কিছু পপুলেশন ধরো ওয়েস্ট বেঙ্গলের বাইরে আছে। তাহলে অ্যাজ এ রিসার্চার তোমার সুবিধা কোথায়, যে তুমি তোমার ধারে কাছে যারা আছে, যে আমি ওয়েস্ট বেঙ্গলে আমার যাদের কাছে, আমার হাতের কাছে যাদেরকে পাচ্ছি তাদের কাছ থেকে আমি তাদেরকে স্যাম্পলগুলোকে সিলেক্ট করবো। মানে অ্যাজ এ রিসার্চার তোমার যাদের কাছে সুবিধা হবে সেই সুবিধা মতো করে তুমি স্যাম্পলকে সিলেক্ট করছো। তাহলে যারা বাইরে রয়েছে তাদের কাছ থেকে কিন্তু তুমি কোনো ইনফরমেশন কালেক্ট করছো না, মানে তাদের কোনো ইকুয়ালি সুযোগই নেই তোমার রিসার্চের মধ্যে স্যাম্পল হওয়ার, সিলেক্ট হওয়ার। সেটাই হচ্ছে তোমার কনভিনিয়েন্স স্যাম্পলিং। এই যে ধরো এখানে তোমাদেরকে যে কনভিনিয়েন্স স্যাম্পলিং এর যে ছবি বা দেওয়া আছে, এখানে কি হচ্ছে দেখো একদম প্রথমে যারা আছে তাদেরকেই সিলেক্ট করা হয়েছে। মানে কি, অ্যাজ এ রিসার্চার তুমি তোমার একদম হাতের কাছে যাদেরকে তুমি পাবে তাদের থেকে তুমি ইনফরমেশনটা কালেক্ট করছে। বা এখানে দেখো আরেকটা ছবি দেওয়া আছে যে লার্জ নাম্বার অফ পপুলেশন, তারা ধরো বিভিন্ন জায়গায় আছে, কিন্তু তোমার একদম কাছে যাদের কাছে আছে, তোমার সুবিধা মতো তুমি যাদের কাছে ইনফরমেশনটা কালেক্ট করতে পারবে তাদেরকেই তুমি তোমার গবেষণার কাছে সিলেক্ট করছো। সেটাই হচ্ছে তোমার কনভিনিয়েন্স স্যাম্পলিং। এইবার আসি পরেরটা, জাজমেন্ট বা একে অনেক সময় পারপাসিভ স্যাম্পলিং কাকে বলবো। এটা অনেক সময় আমাদের ফিজিক্যাল এডুকেশন রিসার্চে অনেক সময় এই রিসার্চটা অনেক সময় ইউজ করা হয়, এই টেকনিকটা, যে পারপাসিভ স্যাম্পলিং মেথড। পারপাসিভ স্যাম্পলিং মেথডটাকে কি বলবো, দেখো এখানে কি বলছে, দ্য রিসার্চার সিলেক্ট দ্য পপুলেশন মেম্বার who are good prospect for the accurate information। মানে অ্যাজ এ রিসার্চার তুমি একটা ক্রাইটেরিয়া তৈরি করে নিয়েছো যে তোমার গবেষণা করার জন্য স্যাম্পলের কাছ থেকে কি কি ধরনের স্পেসিফিক ক্রাইটেরিয়া তুমি পেতে চাইছো। তোমার মনে হবে যে এই পার্টিকুলার পপুলেশন বা পার্টিকুলার স্যাম্পল সেই ধরনের ইনফরমেশন তুমি দেবে, পারপাসিভলি তুমি তাদেরকেই সিলেক্ট করবে। সেটাই হচ্ছে পারপাসিভলি স্যাম্পলিং। এখানে কি বলেছে দেখো, রিসার্চার ইউজিং দেয়ার এক্সপার্টাইজ টু সিলেক্ট এ স্যাম্পল। হ্যাঁ, রিসার্চারের এক্সপার্টাইজ তুমি সিলেক্ট করছো, তুমি একটা স্পেসিফিক ক্রাইটেরিয়া তৈরি করেছো যে আমার গবেষণার জন্য এই পার্টিকুলার স্যাম্পলকে আমি সিলেক্ট করব, তাদের কাছ থেকে আমি এই ইনফরমেশনগুলো পেতে পারি। সেটাই হচ্ছে তোমার পারপাসিভ স্যাম্পল বা জাজমেন্ট স্যাম্পল। অ্যাজ এ রিসার্চার তোমার উপর ডিপেন্ড করছে। এখানে তো আরো কতগুলো লেখা আছে, এই রিসার্চকে আবার অ্যারিথমেটিক স্যাম্পলিং বা সিলেক্টিভ স্যাম্পলিং বা সাবজেক্টিভ স্যাম্পলিং বলা হয়। এখানে কি বলছে দেখো, ইট ইজ এ স্যাম্পলিং টেকনিক ইন হুইচ রিসার্চার সিলেক্ট দ্য রেসপন্ডেন্ট বেসড অন দেয়ার নলেজ অ্যান্ড জাজমেন্ট। মানে অ্যাজ এ রিসার্চারের যে নলেজ, তুমি যে স্পেসিফিক ক্রাইটেরিয়া গুলোকে তৈরি করেছো তার উপর ডিপেন্ড করে তুমি সাবজেক্টকে সিলেক্ট করছো। হ্যাঁ, এটা দরকার নেই। ধরো তোমাকে বলা হলো যে তুমি একজন ভলিবল প্লেয়ারকে তুমি নিয়ে কাজ করতে চাইছো,
তাহলে কি তোমার গবেষণায় কি কাদেরকে দরকার? ভলিবল প্লেয়ার দরকার। তাদের কোন লেভেল দরকার? ন্যাশনাল লেভেল। তাহলে তুমি রিসার্চার, এখানে তুমি পারপাসিভলি ন্যাশনাল লেভেল প্লেয়ারকেই তুমি সিলেক্ট করতে চাইছো। সেই প্লেয়ার হতে পারে তোমার কাছে, হতে পারে তোমার দূরে। দেখো আগের স্যাম্পলিং এর সাথে এই কনভেনিয়েন্স স্যাম্পলিং এর এখানে যে ছবিটা আছে সেটা একটু ভালো করে লক্ষ্য করো। কনভেনিয়েন্স স্যাম্পল কি একদম তোমার হাতের কাছে যে সমস্ত স্যাম্পল গুলো ছিল তাদের থেকে তুমি ইনফরমেশন নিয়েছো। কিন্তু পারপাসিভ স্যাম্পল কি অ্যাজ এ রিসার্চার তুমি যে স্পেসিফিক ক্রাইটেরিয়া ছিলে, সে হতে পারে তোমার কাছে, হতে পারে সে তোমার থেকে দূরে, তাদের কাছ থেকে তুমি ডেটাগুলো ইনফরমেশনগুলো কালেক্ট করছো। সেটাই হচ্ছে তোমার পারপাসিভ স্যাম্পলিং। নেক্সট হচ্ছে কোটা স্যাম্পলিং। দেখো এখানে অনেকগুলো কথা লেখা আছে, সেগুলোকে আমি ছেড়ে দিলাম। কোটা স্যাম্পলিং মিন্স তোমাকে বিভিন্ন প্রকার যে স্পেসিফিক ক্রাইটেরিয়া, তুমি গবেষণা শুরু করার আগেই তোমার স্পেসিফিক একটা তোমার গবেষণার মধ্যে একটা ইকুয়াল চিত্র থাকবে, ইকুয়াল ছক থাকবে, যে আমি বিভিন্ন গ্রুপে ভাগ করে কোন গ্রুপ থেকে কত পার্সেন্ট বা কত সংখ্যা ডেটা তুমি নিতে চাইছো সেগুলোকে তোমার আগে থেকে উল্লেখ করা থাকবে। যে বিভিন্ন গ্রুপে ভাগ করে সেই বিভিন্ন হোমোজেনেটিক উপরে গ্রুপ ভাগ করবে, হোমোজেনেটিক উপর গ্রুপ ভাগ করে যে আমি এই গ্রুপ থেকে বা এই ডিস্ট্রিক্ট থেকে 50টা ডেটা নিতে চাইছি, এই ডিস্ট্রিক্ট থেকে 50টা, এই ডিস্ট্রিক্ট থেকে 50টা, বা 50% ছেলে নিতে চাইছি, 50% মেল নিতে চাইছি। এই স্পেসিফিকটাকে কি করবে, আগে থেকে তুমি বিভিন্ন গ্রুপ এবং বিভিন্ন নাম্বার অফ স্যাম্পল সাইজ যেটা তুমি আগে থেকে সিলেক্ট করে নিয়েছো সেগুলোকে বিভিন্ন, যেমন আমার রিসার্চের ক্ষেত্রে এই কোটা স্যাম্পলিং মেথডটা মূলত ইউজ করা হয়েছিল। সেটাকে কি করা ছিল, যে আমি গোটা ওয়েস্ট বেঙ্গলকে বিভিন্ন ডিস্ট্রিক্টে তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন অনুসারে বিভিন্ন জায়গায় ভাগ করা ছিল। সেই ভাগ করে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে একটা ইকুয়াল নাম্বার অফ সাবজেক্ট আমি সিলেক্ট করব, এটা আগে থেকেই আমি প্রি প্ল্যান করা ছিল। তাহলে কি আমি স্পেসিফিক করে দিচ্ছি যে এই এরিয়া থেকে এত পার্সেন্ট ছেলে বা এত পার্সেন্ট মেয়ে, এত পার্সেন্ট ছেলে বা এত পার্সেন্ট মেয়ে, সেই একটা গ্রুপ তৈরি করে ইকুয়াল নাম্বার অফ সাবজেক্ট তুমি আগে থেকেই প্ল্যান করে রেখেছো, মানে একটা কোটা তৈরি করে রেখেছো। সেটাই হচ্ছে তোমার কোটা স্যাম্পলিং। এখানে দেখো ফর এক্সাম্পল 45% ফিমেল বা 55% মেল তুমি আগে থেকে নেবে সেই গ্রুপের মধ্যে। এই দেখো এখানে আরেকটা কথা লেখা আছে, ইট ইজ এ স্যাম্পলিং টেকনিক ইন হুইচ এন্টায়ার পপুলেশন ইজ ডিভাইডেড ইনটু এ গ্রুপস and then quota number of items to be selected for research। মানে কতজন ওই গ্রুপ থেকে তুমি সিলেক্ট করতে চাইছো আগে থেকে অ্যাসাইন করা থাকবে, বিভিন্ন গ্রুপে ভাগ করা থাকবে। দেখো গ্রুপ এক্সাম্পল মেল ফিমেল গ্রুপ হতে পারে, এমপ্লয়ি আনএমপ্লয়ি গ্রুপ হতে পারে, পিপল হতে পারে, এজ গ্রুপ হতে পারে, লোকেশন অনুযায়ী ভাগ হতে পারে। তাহলে কি এটা আগে থেকে বিভিন্ন গ্রুপে অ্যাসাইন করা থাকবে এবং সেখানে বলা থাকবে এই গ্রুপ থেকে এত নাম্বার অফ পপুলেশন আমি সিলেক্ট করব। সেটাই হচ্ছে তোমার কোটা স্যাম্পলিং। তারপরে লাস্ট যেটা আছে স্নোবল স্যাম্পলিং। স্নোবল স্যাম্পলিংটা কি সিম্পল, এটাকে অনেক সময় বরফের গোলার সাথে বলা হয় যে একটা বরফের গোলাকের টুকরোকে যদি উপর থেকে ছেড়ে দেওয়া হয় তাহলে অনেকগুলো টুকরো হয়, সেটাই হচ্ছে স্নোবল। আমি তোমাদেরকে সিম্পল ভাবে বলি, স্নোবল স্যাম্পলিং হচ্ছে মার্কেটিং লাইনে দেখবে যখন কোনো মার্কেটিং লাইনে হয় যে আমি তোমার কাছে গেলাম, তোমার কাছ থেকে কোনোটা ইনফরমেশন নিয়ে আমি তোমার কাছ থেকে রেফারেন্স চাইছি যে এই প্রশ্নগুলো বলো তো আর কে কে এই সঠিক অ্যান্সার দিতে পারবে। তুমি একটা রেফারেন্স আমাকে দিলাম, আমি তার কাছে গেলাম, সে আর একটা রেফারেন্স দিল। মানে এই যে মার্কেটিং লাইনের যে ব্যবসা বা মার্কেটিং লাইনের যে চেন সিস্টেম যাকে আমি বলি, যে আমি তোমার কাছে গেলাম, তুমি একজনকে রেফারেন্স দিলে, তার থেকে আরেকজনকে রেফারেন্স দিল, এইটা হচ্ছে স্নোবল স্যাম্পলিং। মানে তুমি অ্যাজ এ রিসার্চার কি করছো, প্রথমে পার্টিকুলার ধরো এখানে যে ছবিটা দেওয়া আছে, অ্যাজ এ তুমি রিসার্চার কি করলে, প্রথমে একজন ব্যক্তির কাছে গেলে, সে তোমাকে 2-3 জন বা আরেকজনের রেফারেন্স দিচ্ছে, সেই 2-3 জনের কি করছে, সে আবার অনেকগুলো গ্রুপ অফ পিপলকে রেফারেন্স দিচ্ছে যাদের কাছ থেকে তুমি ইনফরমেশন গুলোকে কালেক্ট করছো। এটাই হচ্ছে স্নোবল স্যাম্পলিং। সেখানে কি দেখো, পার্টিসিপেন্ট ভায়া আদার্স পার্টিসিপেন্ট, মানে একজনের কাছ থেকে তুমি যে ইনফরমেশন দিচ্ছ তার থ্রু দিয়ে অন্য যাদের কাছে পৌঁছাচ্ছ, সেটাই হচ্ছে তোমার স্নোবল স্যাম্পলিং টেকনিক। তাহলে এই হচ্ছে মূলত আমাদের যে প্রবাবিলিটি এবং নন প্রবাবিলিটি স্যাম্পলিং মেথড। এই যে যদি সিম্পল ভাবে যদি আমরা এবার এক কথায় একটু বলে দিই যে প্রবাবিলিটি স্যাম্পলিং কি, প্রত্যেকের একটা ইকুয়াল অপরচুনিটি থাকবে সেই স্যাম্পলে সুযোগ সিলেক্ট হওয়ার। নন প্রবাবিলিটি কি, কোনো ইকুয়াল অপরচুনিটি থাকবে না।
তাহলে সিম্পল র্যান্ডম স্যাম্পল কি, তোমার পপুলেশনের প্রত্যেকেরই একটা প্রবাবিলিটি থাকবে সেই পপুলেশন থেকে সিলেক্ট করো। স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং কি, স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং হচ্ছে আমার যে স্যাম্পলিং কে সেগুলোকে বিভিন্ন গ্রুপে আমি ভাগ করব, করে তাদের থেকে র্যান্ডমলি সিলেক্ট করব। সিস্টেমেটিক স্যাম্পলিং কি, সিস্টেমেটিক স্যাম্পলিং হচ্ছে আমাকে স্যাম্পলিং ইন্টারভাল একটা তৈরি করতে হবে, যে আমার টোটাল নাম্বার অফ পপুলেশন আর স্যাম্পলিং সাইজ দিয়ে ইন্টারভাল অনুযায়ী আমাকে স্যাম্পলগুলোকে সিলেক্ট করবে, সেটা হচ্ছে তোমার সিস্টেমেটিক স্যাম্পলিং। ক্লাস্টার স্যাম্পলিং কি, এরিয়া স্যাম্পলিং বলবো, যেটাকে আমি বিভিন্ন জিওগ্রাফি লোকেশনের উপর ভিত্তি করে তাদেরকে ভাগ করে আমি স্যাম্পলটাকে সিলেক্ট করবো, সেটা হচ্ছে ক্লাস্টার স্যাম্পলিং। কনভেনিয়েন্স স্যাম্পলিং কি, অ্যাজ এ রিসার্চার তোমার একদম কাছে যে সমস্ত ইনফরমেশন গুলোকে পাবে, তোমার সুবিধা মতো তোমার ধারে গায়ে যেগুলো আছে তাদের কাছ থেকে তুমি বাছাই করে ডেটাগুলো নেবে, সেটা হচ্ছে কনভেনিয়েন্স। জাজমেন্ট স্যাম্পলিং কি, অ্যাজ এ রিসার্চার তোমার স্পেসিফিক যে ক্যারেক্টারিস্টিক তুমি যেটাকে সিলেক্ট করেছো সেই মতো করে তুমি যে সুবিধা মতো তুমি যাদের কাছ থেকে ইনফরমেশন গুলো পেতে পারো, সেটা হচ্ছে তোমার জাজমেন্ট স্যাম্পলিং। কোটা স্যাম্পলিং কি, তুমি আগে থেকে একটা প্রি প্ল্যান একটা কোটা তৈরি করে নিয়েছো, বিভিন্ন কোটাতে ভাগ করা আছে, কত পার্সেন্ট ছেলে মেয়েকে নেবে, কোথা থেকে নেবে, যেটা আগে থেকে তোমার প্রি প্ল্যান করা আছে, সেটা হচ্ছে কোটা স্যাম্পলিং। আর সোনোবল স্যাম্পলিং কি, যে পার্টিকুলার একজনের কাছ থেকে তুমি আরেকজনের ইনফরমেশন পাবে, তার কাছ থেকে আরেকজন, এইভাবে তুমি চেন ওয়াইজ যে তুমি স্যাম্পলিং গুলো কালেক্ট করবে, সেটা হচ্ছে তোমার সোনোবল স্যাম্পলিং। এইবার এই হচ্ছে মূলত স্যাম্পলিং এর যে স্যাম্পলিং মেথড গুলো আছে, সেই মেথড গুলো আমি তোমাদেরকে বললাম। এইবার বলো তোমাদের যদি কোনো এখান থেকে কোনো কোয়েরিজ থাকে সেটা বলো, না হলে আমরা পরবর্তীতে এমসিকিউ প্রশ্নতে যাবো। ক্লাস্টার স্যাম্পলিং, হ্যাঁ ক্লাস্টার স্যাম্পলিং কে ধর, এই ক্লাস্টার হচ্ছে জিওগ্রাফিক্যালি তোমাকে কোনো একটা এরিয়াকে, ধর আমি ধরে নিলাম কোনো একটা এক্সাম্পল আমি যদি দিই, যে ধর কোনো একটা প্রোডাক্টকে আমি বিক্রি করতে চাইছি, ঠিক আছে, ধর কোনো সাপোজ কোনো একটা প্রোডাক্টকে বিক্রি করতে চাইছি, সেই প্রোডাক্টকে যে আমি দেখতে চাইছি এই প্রোডাক্টটা রুরাল গ্রুপে ভালো সেল হচ্ছে না আরবান গ্রুপের মধ্যে ভালো সেল হচ্ছে। তাহলে এই রুরাল গ্রুপের মধ্যে আবার বিভিন্ন কি আছে, বিভিন্ন কতগুলো এরিয়া আছে, ডিস্ট্রিক্ট আছে। তাহলে এই যে জিওগ্রাফিক্যালির উপর ভিত্তি করে যখন আমি আমার প্রোডাক্টের সেলটাকে দেখতে চাইছি, যে সেই প্রোডাক্টের সেলটা রুরাল এরিয়াতে ভালো বা পার্টিকুলার কোনো সিটিতে ভালো না খারাপ, সেইটা কি করছি এরিয়া অনুযায়ী ভাগ করে দিচ্ছি, বিভিন্ন এরিয়া ধর বা বিভিন্ন ডিস্ট্রিক্ট অনুযায়ী। যদি ধর এইটা এই যে ধর এইটা দেখা গেল রুরাল এরিয়া, এইটা ধর আরবান এরিয়া, ক্লাস্টার নাম্বার 2। তাহলে এই রুরাল আরবানের মধ্যে আমি কি করছি এরিয়া অনুযায়ী ভাগ করে আমি তাদের মধ্যে দেখতে চাইছি, বা সিটি অনুযায়ী আমি যদি ভাগ করে দেখি, ধরে নিলাম এইটা হচ্ছে আমাদের কলকাতা সিটি, এটা ধরলাম আমাদের হাওড়া সিটি। তাহলে এই যে বিভিন্ন সিটি এরিয়ার উপর ভিত্তি করে আমি কি করছি, আমার যে পপুলেশন আছে সেই পপুলেশনকে আমি বিভিন্ন ভাগে ভাগ করলাম, দেখে তারপরে আমি যখন গবেষণাটা করছি, বা এইটা ধর মেদিনীপুর সিটি, ক্লিয়ার। তাহলে তিনটে সিটি দিলাম, এরিয়া অনুযায়ী ভাগ করলাম, কি অনুযায়ী, একটা হচ্ছে কলকাতা, একটা হচ্ছে হাওড়া, আর একটা হচ্ছে কি মেদিনীপুর। তাহলে এই তিনটে আলাদা আলাদা সিটি। এবার এই তিনটে আলাদা আলাদা সিটিকে আমি কিসের বেসিসে ভাগ করলাম, এরিয়ার উপরে ভাগ করলাম। টোটাল যে পপুলেশন ছিল এখানে তিন ধরনের পপুলেশন ছিল, এই পপুলেশন গুলোকে আমি কি করলাম আলাদা করে দিলাম, যে তুমি মেদিনীপুরের পপুলেশন, তুমি কলকাতার, তুমি হাওড়ার। তাহলে এই যে এরিয়া অনুযায়ী বা জিওগ্রাফিক্যালি লোকেশনের উপরে বেস করে যখন আমি স্যাম্পলটাকে ভাগ করব, সেটা হবে তোমার কাছে ক্লাস্টার স্যাম্পলিং বা এরিয়া স্যাম্পলিং। বোঝা গেল? হ্যাঁ, স্ট্র্যাটিফাইডটা ভাগ হবে কোনো এরিয়া ভিত্তিক ভাগ হবে না। যদি এই স্যাম্পলটাকেই স্ট্র্যাটিফাইডে ভাগ করতাম, তাহলে আমি এখানে কিভাবে ভাগ করতাম, ধর যদি আমি মেল ফিমেল, হ্যাঁ, বা এমপ্লয়ি আনএমপ্লয়ি থাকতেই পারে, থাকতেই পারে। যখন লোকেশন অনুযায়ী ভাগ করব, জিওগ্রাফি লোকেশনের উপরে বেস করে ভাগ করব, তখন সেটার নাম হবে ক্লাস্টার স্যাম্পল। আর যখন তাদের স্ট্যাটাস বা তাদের জবের স্ট্যাটাস বা তাদের এজ হাইট ওয়েট এর উপরে ভাগ করব, সেটা হবে স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং। কোনটা বল? আসতেই পারে, আসবে, আসে তো, আসতেই পারে, না হয় কি আছে, স্যাম্পলিং এর পরে একটা জিনিস আছে,
না, এটা বলি এইটা ডিপেন্ড করে অ্যাকর্ডিং টু নেচার অফ রিসার্চ, তুমি কি ধরনের রিসার্চটাকে করতে চাইছো। তোমার রিসার্চ আমরা যেভাবে করি, সবার আগে পপুলেশন, নাম্বার অফ পপুলেশনটাকে আইডেন্টিফাই করতে হয়, তার একটা ফর্মুলা আছে, সেটা ইম্পর্টেন্ট দিন বলবো যে একটা রিসার্চের পপুলেশনটাকে কিভাবে আইডেন্টিফাই করতে হয়। বিভিন্ন ধরনের রিসার্চের যে নেচার আছে তার উপরে ডিপেন্ড করে তোমার রিসার্চে যদি কনভেনিয়েন্স স্যাম্পলিং হয়, হতেই পারে, আমার কিছু নেই। যে অ্যাজ এ রিসার্চার আমার কাছে এই সাবজেক্টগুলো সুবিধাজনক মনে হচ্ছে, আমার হাতের কাছে আছে, আমি তাদের কাছ থেকে ডেটাগুলো নিলাম। সেটা তো স্যাম্পলিং ইরর আসবে কি আসবে না, সেটা তো আপনার ক্যালকুলেশন করার পরে সেটা রেজাল্ট দিবে। বায়াস বায়াস এই জন্য এটাকে তো নন প্রবাবিলিটি স্যাম্পলিং বলছে, যে নন প্রবাবিলিটি স্যাম্পলিং এখানে প্রত্যেকটা পপুলেশনের ইকুয়াল সুযোগ নেই স্যাম্পলে সিলেক্ট হওয়ার জন্য। মানে রিসার্চারের সুবিধা মতো হ্যাঁ, রিসার্চারের সুবিধা মতো স্যাম্পলটা সিলেক্ট, একদম রিসার্চারের উপর নির্ভর করবে। মানে সবার ইকুয়াল অপরচুনিটি নেই সাবজেক্টকে সিলেক্ট হওয়ার জন্য, সেই জন্য নাম হচ্ছে নন প্রবাবিলিটি স্যাম্পলিং। আর কনভেনিয়েন্স কথার অর্থ হচ্ছে সুবিধাজনক। অ্যাজ এ রিসার্চার আমার কাছে সুবিধা, এটা হাতের কাছে পাচ্ছি, চলো আমি এদেরকে হাতের কাছে পাচ্ছি, আমি এদেরকে নিয়ে কাজটাকে শুরু করে দিলাম। এই জন্য এই রিসার্চটাকে কি বলছে দেখ, এখানে লেখা আছে, এগুলো তোকে বললাম না, এটাকে বলছে ইট ইজ এ লো কস্ট অ্যান্ড ফাস্ট স্যাম্পলিং টেকনিক। সব থেকে কম খরচ এবং সব থেকে তাড়াতাড়ি এই গবেষণাটা করা হয়, এই স্যাম্পলিং টেকনিক। দেখো, তুমি শুধু তোমার ফিজিক্যাল এডুকেশনের কথাটা ভাবলে তো তোমাকে চলবে না, গোটা রিসার্চের কথা ভাবতে হবে। কখনো কখনো এমন কোনো কাজ থাকে, ধরো তোমাদেরকে আমি একটা কথা বলি, যখন কোভিড-19 ধরো কোনো ভ্যাকসিন যখন তোমাকে স্টাবলিশ করা হয়েছিল, বা এই যে ধরো ছোটখাটো ধরো কোনো কাজ করে, যে আমি ধরো দেখতে চাইছি কোনো একটা কিছু ট্রেনিং এর এফেক্ট হিউম্যানের উপর, তখন কি করবে, তুমি পার্টিকুলার তোমার হাতের সামনে যারা থাকবে তাদেরকে তুমি পার্টিকুলারকে সিলেক্ট, ধরো তোমার সাপোজ কোভিড-19 নিয়ে আমি কথা বললাম, গোটা ধরো এটা অল ওভার ওয়েস্ট বেঙ্গলের সাবজেক্ট, এখানে সবাই আছে, তার মধ্যে থেকে যারা যারা কোভিড আক্রান্ত প্রত্যেকে ধরো এখানে আছে। এইবার তুমি অ্যাজ এ রিসার্চার তুমি কি করছো, এই পার্টিকুলার কোভিড-19 ভ্যাকসিনের এফেক্ট দেখতে চাইছো, তখন কি তুমি ধরো বসে আছো ওয়েস্ট বেঙ্গলে, তুমি কি দিল্লি গিয়ে সেই সাবজেক্টের কাছ থেকে ইনফরমেশন কালেক্ট করা তোমার কাছে সুবিধা হবে, না তোমার এই ওয়েস্ট বেঙ্গলে তোমার কাছে যেগুলো আছে তাদের কাছ থেকে তুমি ইনফরমেশন কালেক্ট করে, বলো? কাছে আছে, তাহলে কনভেনিয়েন্স স্যাম্পল কেন, রিসার্চের নেচারের উপর ডিপেন্ড করছে, বারবার বলছি, যে তোমার কি ধরনের গবেষণা তুমি করতে চাইছো তার উপরে ডিপেন্ড করছে। ধরো এই যে তোমার কাছে যারা আছে তাদের ক্ষেত্রে যে এফেক্ট হবে, দিল্লিতে যেও আছে তার ক্ষেত্রেও তো একই এফেক্ট হবে, সেক্ষেত্রে তোমার দিল্লি থেকে পার্সন সিলেক্ট করার তো কোনো প্রয়োজন নেই। তোমার কাজের ধরন কিরকম, তুমি কেমন ধরনের গবেষণা করতে চাইছো, যে গবেষণার ক্ষেত্রে তোমার কনভেনিয়েন্স স্যাম্পল হলেও যদি তুমি কনভেনিয়েন্স স্যাম্পল প্রয়োগ করো, সেক্ষেত্রেও তোমার কাজটা হয়ে যাবে, সেটা হচ্ছে তোমার কনভেনিয়েন্স স্যাম্পল আমরা তখন ইউজ করবো। তোমার কাজের নেচারের উপর ডিপেন্ড করে তো স্যাম্পলিং টেকনিক। কেন হবে না, হতেই পারে, না হওয়ার কি আছে। না হওয়ার কি আছে, তুমি ছোট্ট একটা ফিজিক্যাল এডুকেশনের সবে তো শুরু করেছো, গবেষণাটা আস্তে আস্তে ফোর্থ সেমিস্টারে ওঠো, হিউজ সাবজেক্ট আছে, হিউজ সাবজেক্ট থেকে ভ্যারাইটিস অফ দিক আছে, কেন হবে না, নানান দিকে যাওয়া যাবে, করাই যাবে। তোমার রিসার্চের নেচারের উপর ডিপেন্ড করে, তুমি ধরো তুমি কোনো কিছুর একটা এফেক্ট দেখতে চাইছো, ক্লিয়ার, তুমি দেখতে চাইছো, ধরো সিম্পল একটা এফেক্ট দেখতে চাইছো গোটা ওয়েস্ট বেঙ্গলের বা গোটা ভারতবর্ষের, ধরো কোনো ভারতবর্ষে তুমি একটা এফেক্ট দেখতে চাইছো, যখন একটা ট্রেনিং তুমি ধরো ইন্ট্রোডিউস করলে, সেই ইন্ট্রোডিউস করে যে আমি একটা ট্রেনিং শিডিউল তুমি তৈরি করলে, যে এই ট্রেনিং শিডিউলটাকে যদি ডেলি ফলো আপ করা হয়, তাহলে বা তোমরা এই যে ধরো আর একটু বলি, তোমরা ধরো এই যে হার্বার্ট স্টেপ টেস্ট তুমি যখন করছো তো, নাম শুনেছো হার্বার্ট স্টেপ টেস্ট? হ্যাঁ, তাহলে হার্বার্ট স্টেপ টেস্টটা এরকম, ধরো তুমি একটা কোনো টেস্ট তুমি স্টাবলিশ করতে চাইছো, তুমি দেখতে চাইছো এই টেস্টটা করার ফলে আমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি কোনো ইমপ্রুভমেন্ট হয় কি হয় না। তোমার সাবজেক্ট কারা, তুমি হোল পপুলেশনের উপর করতে যাচ্ছ, গোটা অল ওভার ইন্ডিয়া, তুমি কি দিল্লি থেকে স্যাম্পল এনে টেস্ট করাবে, না তুমি পার্টিকুলার তোমার ওয়েস্ট বেঙ্গলের পার্টিকুলার কোনো স্যাম্পলকে সিলেক্ট করবে, বলো? বলো, একে দিয়ে করাবে, কিন্তু এফেক্ট তো সবার ক্ষেত্রে একই পড়বে।
তাহলে তোমার রিসার্চের কাজের যে নেচার তার উপরে ডিপেন্ড করছে তোমার স্যাম্পলিং, কোন ধরনের স্যাম্পলিং টেকনিক তুমি অ্যাপ্রোপ্রিয়েট হবে, সেটা তোমার নেচার অফ রিসার্চের উপরে ডিপেন্ড করছে যে আমার কাজের ধরনটা কেমন, আমি কোন ধরনের রিসার্চ করতে চাইছি। সেই যে রিসার্চের টাইপস গুলো বলা হয়েছিল, সেই রিসার্চের টাইপস গুলোর উপর ডিপেন্ড করছে যে কি ধরনের রিসার্চ, আমি কোন ধরনের স্যাম্পলিং মেথড ইউজ করব। বা ধরো তুমি কোনো কিছু বায়োমেকানিক্যাল অ্যানালিসিস করতে চাচ্ছ, হুম, ধরো তুমি বায়োমেকানিক্যাল অ্যানালিসিস করতে চাইছো যে ফার্স্ট বোলারের হাতের পজিশন কেমন হয়, হ্যাঁ, বা ফার্স্ট বোলারের অ্যাপ্রোচ রানটা কেমন হওয়া উচিত। তাহলে এই যে বায়োমেকানিক্যাল অ্যানালিসিস তুমি যখন করছো, বায়োমেকানিক্যাল অ্যানালিসিস যখন তুমি করবে, সেক্ষেত্রে কি তুমি অ্যাজ এ রিসার্চার তুমি শুধুমাত্র যে বোলার গুলোকে সিলেক্ট করবে, ফার্স্ট বোলারকে, তাহলে ফার্স্ট বোলারকে সিলেক্ট করবে তুমি, এখন যারা ধরো মুম্বাইতে যারা যখন ইসে আছে তাদেরকে সিলেক্ট করবে না, তোমার কাছে যে সমস্ত হুম, যেটা বলছিলাম যে তোমার কাজের ধরন যেরকম, তোমার কাজের নেচারের উপর ডিপেন্ড করবে তোমার স্যাম্পলিং সাইজ বা স্যাম্পলিং এর পার্টিকুলার কোন টেকনিকটাকে তুমি ইউজ করবে, সেটা তোমার কাজের নেচারের উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, চলো এবার দেখো কতগুলো প্রশ্ন আজকে যেগুলো ক্লাসগুলো হয়েছে সেখান থেকে কতগুলো প্রশ্ন এখানে রাখা আছে, তোমরা প্রত্যেকেই প্রশ্নগুলোর উত্তরগুলোকে দেওয়ার চেষ্টা করো। হ্যাঁ, এখানে কতগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো রাখা হয়েছে সেগুলো হচ্ছে আজকের যে স্পেসিফিক যে ক্লাস হলো যেটা হচ্ছে স্যাম্পলিং এর উপর, সেই স্যাম্পলিং থেকেই এই প্রশ্নগুলোকে রাখা হয়েছে। খুব ইজি প্রশ্ন, প্রত্যেকেই কিন্তু উত্তরগুলোকে দিতে হবে। প্রথম দেখো প্রশ্ন যেটা আছে 1 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে অফ দ্য ফলোয়িং স্যাম্পলিং মেথড হুইচ ইজ এ প্রবাবিলিটি মেথড। মানে এই যে নিচে যে স্যাম্পলিং গুলো মেথড গুলো দেওয়া আছে, আমরা জানি স্যাম্পলিং মেথড মূলত কত প্রকার, 2 প্রকার, হ্যাঁ, 2 টাইপস। তার মধ্যে একটার নাম হচ্ছে প্রবাবিলিটি, একটা হচ্ছে নন প্রবাবিলিটি। তাহলে এই যে স্যাম্পলিং মেথড গুলোর নাম দেওয়া আছে, এর মধ্যে কোনটা প্রবাবিলিটি স্যাম্পলিং মেথড? কুইক রেসপন্স দাও। ভেরি গুড, সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। আর কি কি মেথড ছিল, আর কি কি মেথড ছিল? একটা হচ্ছে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, আর একটা হচ্ছে স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং, আর একটা হচ্ছে তোমার সিস্টেমেটিক স্যাম্পলিং, আর একটা হচ্ছে ক্লাস্টার স্যাম্পলিং। ভেরি গুড, নেক্সট প্রশ্ন 2 number. Which among the following is the benefit of using simple random sampling? Simple random sampling এর benefit কি? এখানে কতগুলো অপশন আছে। The result are always representative. Interview can choose the respond freely. Informed can refuse to participate. We can calculate the accuracy of the result. বলো। Very good. ভেরি গুড, ভেরি গুড। উই ক্যান ক্যালকুলেট দ্য অ্যাকুরেসি অফ দ্য রেজাল্ট। আমরা সিম্পল, আমরা মানে প্রত্যেকটা স্যাম্পলকে আমরা সিলেক্ট করার অপরচুনিটি থাকবে, সেখান থেকে অ্যাকুরেট রেজাল্ট পাওয়ার একটা প্রবাবিলিটি থাকবে। ভেরি গুড। 3 নম্বর, ইনক্রিজিং দ্য স্যাম্পল সাইজ হ্যাজ দ্য ফলোয়িং এফেক্ট। মানে স্যাম্পল সাইজকে যদি আমরা ইনক্রিজ করি, দ্য স্যাম্পলিং ইরোর, স্যাম্পলিং ইরোরের ক্ষেত্রে কি ধরনের এফেক্ট পড়ে? ইট ইনক্রিজ দ্য স্যাম্পলিং ইরর, ইট রিডিউস দ্য স্যাম্পলিং ইরর, ইট হ্যাজ নো এফেক্ট ফর স্যাম্পলিং ইরর, অল অফ দি অ্যাবভ। কি করে তুমি অল অফ দি, অল অফ দি দ্য কারেক্ট অ্যান্সার? কারণ স্যাম্পলিং সাইজটাকে যদি ইনক্রিজ করি, তুমি বেসিক ভাবে তো বলতে পারবে না যে সাইজ ইনক্রিজ করার জন্য স্যাম্পলিং প্রবলেম হতে পারে, বা সাইজটাকে বাড়ার জন্য আমার স্যাম্পলিং ইরোরটা কম হতে পারে, এটা তুমি বেসিক করে বলতে পারো না। তোমার স্যাম্পলিং মেথড যদি বাড়ে সেটা হতেও পারে, কম হতে পারে, যদি স্যাম্পলিং মেথড ঠিক না থাকে। হুম,
তাহলে স্যাম্পলিং মেথডটা তো ফ্যাক্টর, সেখানে লার্জ নাম্বার অফ স্যাম্পলস যদি আমি সিলেক্ট করলাম, ধরো আমি সব একটা হোল পপুলেশনকে রিপ্রেজেন্টেটিভ করার জন্য আমি নিজের ইচ্ছা মতো অনেক স্যাম্পলকে সিলেক্ট করলাম, নিজের ইচ্ছা মতো সিলেক্ট করলাম, সেখানে কোনো স্যাম্পলিং টেকনিক আমি ফলো করলাম না, সেক্ষেত্রে স্যাম্পলিং ইরর হতে পারে, আবার স্যাম্পলিং ইরর নাও হতে পারে। সেই জন্য পার্টিকুলার কি এফেক্ট হবে সেটা তো আমি জানি না, আমি হয়তো টেকনিক ফলো আপ করে, আমাকে মধ্য কথা হচ্ছে স্যাম্পলটাকে চুজ করার জন্য পার্টিকুলার স্যাম্পলিং টেকনিক ফলো করতে হবে, সেই জন্য স্যাম্পল সাইজের সাথে কোনো সম্পর্ক নেই, সেই জন্য অল অফ দি অ্যাবাভ হতেও পারে, নাও হতে পারে। নেক্সট 4 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ টাইপ অফ নন প্রবাবিলিটি স্যাম্পলিং, এর মধ্যে কোনটা নন প্রবাবিলিটি স্যাম্পলিং নয়, কুইক উত্তর দেবে। Very good. Stratified random sampling. 5 number প্রশ্ন, sample is regarded as subset of, sample is regarded as subset of data set distribution population. Sample কোথা থেকে সিলেক্ট করা হয়? Base population. Very very good population. 6 নম্বর প্রশ্ন, the probability of selecting an item and probability sampling, the probability of selecting an item in probability sampling from the population is known and is equal to 1, equal to 0, non-zero, none of the above. এই যে probability sampling এ আমরা যে স্যাম্পলটাকে সিলেক্ট করছি তার কি চান্সেস কি থাকে, ইকুয়াল টু 1, ইকুয়াল টু 0, না নান টু 0, না নান অফ দি অ্যাবাভ? ইকুয়াল টু 1 মানে একজনের সুযোগ থাকবে, একজন বাদে বাদে একজনের সুযোগ থাকবে এই প্রবাবিলিটি স্যাম্পলিং এর সুযোগ আর সিলেক্ট হওয়ার। ইকুয়াল টু 1, আবার 1 বলছিস? মানে কি নান জিরো, নন জিরো মানে কি, নন জিরো মানে কি প্রত্যেকের একটা ইকুয়াল অপরচুনিটি থাকবে সুযোগ হওয়ার জন্য, সিলেক্ট হওয়ার জন্য। হ্যাঁ, প্রবাবিলিটি স্যাম্পলিং এর মূল কথা হচ্ছে ইকুয়াল চান্স থাকবে আমার পপুলেশনের প্রত্যেকটা স্যাম্পলকে সিলেক্ট হওয়ার, তার নন জিরো। 7 নম্বর প্রশ্ন, নান জিরো, নান কথাটার আগে তো নান আছে না। among these which of the following is based on equal probability? Equal probability, simple random sampling, stratified random sampling, systematic sampling, আর একটা হচ্ছে probability sampling. Which sampling is based on equal probability? প্রত্যেকটা পপুলেশনের মধ্যে ইকুয়াল, সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। ভেরি গুড, এই হচ্ছে মূলত প্রশ্ন, এই কটা করতে পেরেছি। আর আজকের ক্লাসের গোটা যা নোটস আছে সেগুলোকে আমি দিয়ে দেবো, আমি নোটস করা আছে, আমি একটু পরে হার্ড কপি বা সফট কপি দুটোই আছে, আমি একটু পরে আমি গ্রুপে এটাকে সেন্ড করে দিচ্ছি। বল 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 বল। এখন নেটের প্রশ্ন এরকম থাকতেও পারে, আবার কখনো সিকোয়েন্স অনুযায়ী দিতে পারে।